নমস্কার বন্ধুরা, সেমিনারে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সেই জায়গায় নিয়ে যাই যেখানে ইতিহাসের ধুলোয় ঢাকা সত্যি আর রহস্য হাত ধরাধরি করে চলে। ইতিহাসের পাতায় যেসব অধ্যায়ে লেখা হয়নি, যেসব গল্প বলা হয়নি, সেসব নিয়েই আমাদের হাঁটা। আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ককে নিয়ে, যাকে প্রায় ৮০ বছর ধরে মৃত বলে জানা যায়। কিন্তু সত্যিটা কি আসলেই আমরা জানি, নাকি ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যে আমাদের শেখানো হয়েছে? চলো তাহলে শুরু করা যাক। ৮ দশক, ৮০ বছর, এতদিন ধরে আমাদের শেখানো হয়েছে অ্যাডলফ হিটলার ১৯৪৫ সালের ৩০শে এপ্রিল বার্লিনের বাংকারে আত্মহত্যা করেছেন। যুদ্ধ শেষ, দানব মারা গেছে, কেস ক্লোজড। কিন্তু দাঁড়াও, একটু থামো, ভাবো আমরা কি করে জানলাম এটা? কে আমাদের বলল? আর সেই উত্তর খুঁজতে গেলেই ঢুকে পড়ি এক জটলা অন্ধকারে। সোভিয়েত ইউনিয়ন কখনোই হিটলারের লাশ দেখায়নি। স্ট্যালিন নিজেই সাংবাদিকদের বলে বেরিয়েছেন হিটলার পালিয়েছে। আমেরিকার এফবিআই এর ফাইল জুড়ে ১৯৫০-এর দশকে আর্জেন্টিনায় হিটলার দেখা যাওয়ার রিপোর্ট। আর যখন বিজ্ঞানীরা সেই মাথার খুলির টুকরো পরীক্ষা করলেন, যেটা রাশিয়া এত বছর প্রমাণ হিসেবে দেখাচ্ছিল, দেখা গেল সেটা একজন নারীর। এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়, এটা আসলেই একটা ফরেন্সিক দুঃস্বপ্ন, যা প্রায় ৮০ বছর ধরে তদন্তকারীদের মাথা ব্যথা বানিয়ে রেখেছে। আজ আমরা খুঁজব সেই অন্ধকার পথ, নাৎসিদের পালানোর সিক্রেট নেটওয়ার্ক, ডিক্লাসিফাইড ফাইল আর আধুনিক ডিএনএ টেস্ট, যা হয়তো অবশেষে এই রহস্যের সমাধান করেছে। কিন্তু উত্তরটা যদি সত্যি হয়, তাহলে সেটা বদলে দেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্ব নিয়ে আমাদের পুরনো ধারণা। চলো শুরু করা যাক সেদিন থেকেই। ১৯৪৫ সালের এপ্রিল। বার্লিন প্রায় পড়ে গেছে। সোভিয়েত সেনাবাহিনী চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কামনের আওয়াজ থামছেই না। আর রাইখ চ্যান্সেলরির নিচের কংক্রিটের বাংকারে অ্যাডলফ হিটলার বসে আছেন। তিনি বুঝে গেছেন এখন শেষ। ইতিহাসের পাতায় যা লেখা আছে সেটা বলি। প্রতিদিন দেয়াল কেঁপে ওঠে বোমার শব্দে। ২৬শে এপ্রিল তার জেনারেলরা এসে খবর দেয় যুদ্ধ শেষ, আমরা হেরে গেছি। প্রত্যক্ষদর্শীরা বলে হিটলার তখন পুরো ভেঙে পড়েন, চিৎকার করেন, সবাইকে দোষ দেন, পুরো বিশ্বকে অভিশাপ দেন। ২৯শে এপ্রিল, সময় প্রায় শেষ। তিনি ভাবতে থাকেন কিভাবে এই যাত্রা শেষ হবে। তিনি জানতেন মুসোলিনিকে ধরে এনে মেরে উল্টো করে পায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে সবার সামনে। হিটলার ঠিক করে ফেললেন তার সঙ্গে সেটা হতে দিতে পারেন না। তাই সেই রাতেই, মাঝরাতে, তিনি ইভা ব্রাউনকে বিয়ে করলেন। কোনো উৎসব নয়, কোনো আনন্দ নেই, শুধু কামনের আওয়াজ আর মোমবাতির আলো, কয়েকজন সাক্ষী। পরদিন সকাল ৩০শে এপ্রিল, হিটলার নিজের ঘরে গেলেন ইভা ব্রাউনের সঙ্গে। দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর একটা গুলির আওয়াজ। যখন তার সহযোগীরা দরজা ভেঙে ঢোকে, তারা দেখে ইভা ব্রাউন সায়ানাইড খেয়ে মৃত, আর হিটলার নিজেকে গুলি করে ফেলেছে। হিটলারের শেষ ইচ্ছা ছিল লাশ পুড়িয়ে ফেলতে হবে। তার নির্দেশ মতো লাশ বাইরে নিয়ে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেদিন বার্লিনের আকাশ কালো ছিল ধোঁয়ায়। ঘণ্টাক্ষণেক পর সোভিয়েত সেনারা বাংকারে ঢোকে। তারা পুড়ে যাওয়া দুটো মৃতদেহ খুঁজে পায়। এই হলো অফিসিয়াল গল্প, সোজা, পরিষ্কার। কিন্তু এখান থেকেই আসল কাহিনী শুরু। কেন? কারণ সোভিয়েত সেনারা বাংকারে পৌঁছে সেটাকে ক্রাইম সিনের মতো ব্যবহার না করে বানিয়ে ফেলে এক সুভেনিয়ার দোকান। যা পেরেছে নিয়ে নিয়েছে। হিটলারের পতাকা, ডকুমেন্ট, চিরুনি, কলম, এমনকি সোফার টুকরো পর্যন্ত। কোনো ছবি তোলা হয়নি, কোনো ফরেন্সিক কাজ করা হয়নি। সেনারা নিজেরা সব এলোমেলো করে দিয়েছে। আর শুধু সেটাই না, ফায়ার বিশেষজ্ঞরা অনেক পরে জানিয়েছেন কয়েক গ্যালন পেট্রোল দিয়ে দুটো মানুষের লাশ পুরো পুড়িয়ে ফেলা প্রায় অসম্ভব। প্রফেশনাল ক্রিমেশনের জন্য লাগে ঘন্টার পর ঘন্টা ১৪০০ ডিগ্রি তাপমাত্রা, একটা কন্ট্রোলড জায়গায়। আর এখানে খোলা জায়গায় কয়েক গ্যালন পেট্রোল, মাত্র কয়েক মিনিট। তাই লাশ পুরো পোড়ার কথা নয়। কিছু সোভিয়েত সেনা তখনই মন্তব্য করেছিল লাশের চেহারাটা যেন একটু অন্যরকম। একজন বলেছিল পায়ের সাইজ বড় লাগছে, আরেকজন বলেছিল মুখের চেহারা যেন একটু অন্যরকম। সোভিয়েতরা প্রথমে দাবি করে হিটলারের মরদেহ তাদের কাছে আছে, কিন্তু পশ্চিমা মিত্রদের কখনো দেখায়নি, কখনো স্বাধীনভাবে যাচাই করতে দেয়নি। আর তারপর স্ট্যালিন নিজেই অদ্ভুত মন্তব্য করা শুরু করেন। তার সেনাবাহিনী দাবি করছে হিটলারের লাশ তাদের হাতে, অথচ স্ট্যালিন পশ্চিমা নেতাদের বলছেন তিনি বিশ্বাস করেন হিটলার পালিয়েছে। ইতিহাসবিদরা মনে করেন স্ট্যালিন কূটনীতি খেলছিলেন। হিটলার প্রশ্নটাকে অনিশ্চিত রেখে তিনি কিছু এলাকায় সোভিয়েত সেনা রাখার যৌক্তিকতা তৈরি করতে চাইছিলেন। কিন্তু এটা এতটাই কাজ করল যে ১৯৪৫ সালের মাঝামাঝি প্রায় অর্ধেক আমেরিকান বিশ্বাস করত হিটলার বার্লিনে মরেনি। আর সবচেয়ে মজার ব্যাপার, হিটলারের মৃত্যুর সনদ জারি করা হয় ১৯৫৬ সালে, তার কথিত মৃত্যুর ১১ বছর পরে, আর সেটাও কোনো লাশ ছাড়া। তো প্রশ্ন হলো, যদি অফিসিয়াল গল্পে এত ফাঁক থাকে, তাহলে আর কি কি হতে পারত?
এখন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এটা কোনো কনস্পিরেসি থিওরি নয়, এটা ডকুমেন্টেড ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাজার হাজার বড় বড় নাৎসি ইউরোপ থেকে পালিয়েছিল। আডলফ আইকম্যান, হোলোকাস্টের প্রধান স্থপতিদের একজন, আরামে কাটিয়েছে আর্জেন্টিনায় 10 বছরের বেশি সময়। জোসেফ মেনজেলে, আউশউইৎসের সেই ডাক্তার যে ভয়ানক এক্সপেরিমেন্ট চালিয়েছিল, সে 1979 সালে ব্রাজিলে স্বাভাবিক মৃত্যুতে মারা যায়। ওয়াল্টার রাউফ, মোবাইল গ্যাস চেম্বার ডিজাইন করা এসএস কার্নেল, সে খোলাখুলি চিলিতে থাকত 1984 পর্যন্ত। ক্লাউস বারবি মার্কিন গোয়েন্দাদের জন্য কাজ করেছিলেন বলিভিয়ায় বসে। এই সব মানুষ পালিয়েছিল অর্গানাইজড নেটওয়ার্কের মাধ্যমে, যার নাম ছিল র্যাট লাইন্স। এগুলো ছিল সত্যি ভয়ঙ্করভাবে কার্যকরী। সাধারণত অস্ট্রিয়া আর ইতালি দিয়ে পথ যেত, ক্যাথলিক চার্চের কিছু সদস্য আর পুরনো এসএস কন্ট্যাক্টদের সাহায্যে। একজন পলাতক নাৎসি কোনো মঠে ঢুকত, হাতে কিছুই থাকতো না, কয়েকদিনের মধ্যে পেয়ে যেত নকল পাসপোর্ট, জাল রেড ক্রস পেপার, নতুন পরিচয় আর দক্ষিণ আমেরিকার টিকিট। একটা সংগঠন ছিল ওডেসা, যারা এসএস অফিসারদের নিরাপদে সরিয়ে দেওয়ার কাজ করত। ইতিহাসবিদরা বিতর্ক করেন কতটা কেন্দ্রীভূত ছিল, কিন্তু ফলাফল নিজেই কথা বলে। শত শত নাৎসি ইউরোপ থেকে অদৃশ্য হয়ে গিয়ে নতুন নামে দক্ষিণ আমেরিকায় আবির্ভূত হয়েছে। তো প্রশ্ন হলো, হিটলার কি সেই সুযোগ ব্যবহার করতে পারতেন? একদম সম্ভব, বিশেষ করে আর্জেন্টিনা। জার্মান সম্প্রদায় আর্জেন্টিনায় ছিল 18 শতক থেকেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বুয়েন্স আয়ারেসের পুরো এলাকা জুড়ে মূল ভাষা ছিল জার্মান। একজন পলাতক সহজেই মিশে যেতে পারত। যুদ্ধের পর প্রেসিডেন্ট হুয়ান পেরন নিজে সক্রিয়ভাবে নাৎসিদের স্বাগত জানিয়েছেন। তিনি তাদের দেখতেন দক্ষ পেশাদার হিসেবে। তার সরকার সন্দেহজনক ব্যাকগ্রাউন্ডওয়ালা হাজারো জার্মানকে এন্ট্রি পারমিট জারি করেছে। 2011 সালে ব্রিটিশ লেখক জেরার্ড উইলিয়ামস আর সাইমন ডানস্টন একটা বই প্রকাশ করলেন, গ্রে উলফ। ওই বই ইতিহাসের জগতে তোলপাড় ফেলে দিল। তাদের দাবি, হিটলার সাবমারিন করে পালিয়েছে, র্যাট লাইন্স ফলো করে স্পেন হয়ে প্যাটাগোনিয়ায় পৌঁছেছে। তারা দাবি করে হিটলার 1962 সাল পর্যন্ত সেখানে বেঁচে ছিল, 43 বছরে মারা যায়। এমনকি ইভা ব্রাউনের 2 মেয়েও ছিল। এরপর সাক্ষীরা এগিয়ে এলেন। এক বৃদ্ধ, যিনি 1940-এর দশকে কিশোর ছিলেন, তিনি দাবি করলেন তিনি স্পেনের এক মঠে কাজ করতেন। 1945 সালে সেই মঠে হিটলার আর ইভা ব্রাউন ছিলেন। তিনি স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন হিটলারের ছাটা গোঁফ, ইভার সোনালি চুল, সশস্ত্র গার্ড। শুধু সেটাই না, এফবিআই আর সিআইএ ডিক্লাসিফাইড ফাইল দেখুন। 1950-এর দশকের ফাইল জুড়ে দক্ষিণ আমেরিকায় হিটলার দেখা যাওয়ার খবর। 1955 সালের এক সিআইএ ফাইলে একটা ছবি আছে, এক ব্যক্তি যিনি কলম্বিয়ায় থাকেন আর তার চেহারার সাথে হিটলারের আশ্চর্য মিল। খবরটা এসেছিল একজন প্রাক্তন এসএস অফিসার থেকে, কিন্তু সীমিত সম্পদের কারণে তদন্ত হয়নি। এগুলো কি বিশ্বাসযোগ্য সাক্ষী নাকি ভুল পরিচয় আমরা জানি না, কখনোই ঠিকভাবে ফলো আপ হয়নি। কিছু থিওরি আরও চরমে যায়। অ্যান্টার্কটিকা হাইপোথেসিস। নাৎসি জার্মানি 1930-এর দশকে অ্যান্টার্কটিকায় অভিযান পাঠিয়েছিল। তারা দাবি করত সেটা তাদের অঞ্চল, নিউ সোয়াবেনল্যান্ড। 1946 সালে আমেরিকান নেভি অপারেশন হাই জাম্প চালায়। 4000-এর বেশি সেনা পাঠানো হয় অ্যান্টার্কটিকায়, সাথে ছিল যুদ্ধজাহাজ আর বিমান। অফিসিয়াল ব্যাখ্যা ছিল বৈজ্ঞানিক অনুসন্ধান। কিন্তু প্রশ্ন হলো, সায়েন্সের জন্য এত বড় মিলিটারি ফোর্স কেন? কিন্তু এখানে পাল্টা যুক্তিটাও খুব শক্ত। হিটলার ছিল এক মেগালোমেনিয়াক। মনোযোগ আর কন্ট্রোল তার ধ্যান জ্ঞান। পুরো পরিচয় গড়ে উঠেছিল জার্মানির নেতা হওয়ার ওপরে। তিনি যে সব ছেড়ে ছদ্মনামে নীরবে বাঁচবেন, এটা তার ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত। আর মুসোলিনির ভাগ্য, মুসোলিনি ধরা পড়া 2 দিন আগেই হিটলার জানতে পারেন। তিনি তার স্টাফদের বলেছিলেন তাকে কেউ বন্দি করতে পারবে না। বাংকারে মৃত্যু তার কন্ট্রোল ইমেজের সাথে পুরোপুরি মিলে যায়। তিনি চেয়েছিলেন মৃত্যুর ওপরেও তার নিয়ন্ত্রণ থাকুক। দৌড়ে পালিয়ে অজ্ঞাত থাকা তার সাইকোলজিক্যাল প্রোফাইলের সাথে যায় না। তাহলে কোন গল্প বিশ্বাস করব? এখানেই আসে ফিজিক্যাল এভিডেন্স, আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট। দশকের পর দশক ধরে সোভিয়েত ইউনিয়ন দাবি করে আসছিল হিটলারের দেহাবশেষ মস্কোতে তালাবদ্ধ আছে। মাথার খুলির টুকরো, চোয়ালের কিছু অংশ, কিছু দাঁত। তারা কখনো পাবলিকলি দেখায়নি, স্বাধীন পরীক্ষার অনুমতি দেয়নি। 2000 সালে রাশিয়া সেই খুলির টুকরো পাবলিকলি দেখায়, এক টুকরো হাড় যাতে বুলেটের ছিদ্র। তারা দাবি করে এটাই প্রমাণ হিটলার গুলিতে মরেছে, ঠিক যেমন সাক্ষীরা বলেছে। 2009 সালে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ নিক ব্যালান্টনি পরীক্ষার অনুমতি পান। রাশিয়া নিজেই নমুনা দিতে রাজি হয়। তারা ভেবেছিল সায়েন্স চিরকালের মতো সন্দেহবাদীদের চুপ করিয়ে দেবে। ফলাফল সবাইকে হতবাক করে দিল। খুলির টুকরোটা হিটলারের না, পুরোটাই একজন নারীর, বয়স 40-এর কম। মানে কি দাঁড়ালো? 60 বছরের বেশি সময় ধরে প্রাথমিক ফিজিক্যাল এভিডেন্স ছিল অন্য কারো মাথার খুলি। এটা কি ইভা ব্রাউনের, না অন্য কোনো নারীর যিনি বাংকারে মারা গিয়েছিলেন, নাকি যুদ্ধে মারা যাওয়া কোনো সাধারণ মানুষের? কেউ জানে না। রাশিয়ান সরকার তখন পাল্টা দাবি করে,
বাকি প্রমাণ এখনও বৈধ, বিশেষ করে চোয়ালের হাড় আর দাঁত। তারা বলে আমেরিকান টিম চোয়াল পরীক্ষা করেনি। চোয়ালের মিল পাওয়া গেছে হিটলারের ডেন্টাল রেকর্ডসের সাথে। 1945 সালে হিটলারের নিজের ডেন্টিস্টকে ধরে জিজ্ঞাসাবাদ করে এই মিল পাওয়া যায়। কিন্তু এখানেও সমস্যা আছে। সোভিয়েতরা কিভাবে লাশ পেল তার গল্প পরিবর্তিত হয়েছে। প্রথম দাবি ছিল মে 5 তারিখে এক সোভিয়েত সেনা লাশ খুঁজে পায়, কিন্তু ভিন্ন ভিন্ন সোভিয়েত ইউনিট দাবি করে তারা লাশ পেয়েছে। বর্ণনা বদলেছে। প্রথমে বলা হতো বাগানে, পরে বলে গর্তে, পরে বলে কয়েকবার সরানো হয়েছে। 1970 সালে সোভিয়েতরা দাবি করে বাকি দেহাবশেষ পুড়িয়ে একটা নদীতে ছড়িয়ে দিয়েছে, কারণ তারা চায়নি কবর জায়গাটা নাৎসি সমর্থকদের তীর্থস্থান হোক। কিন্তু এটা সুবিধাজনকভাবে শেষ করে দিয়েছে যে কোনো ভবিষ্যৎ যাচাইয়ের সম্ভাবনা। শুধু রাখা হলো চোয়ালের টুকরো আর খুলির অংশ, আর খুলির অংশটা এখন জাল প্রমাণিত। 2017 সালে ফরাসি ফরেন্সিক টিম চোয়াল পরীক্ষা করার অনুমতি পায়। তাদের উপসংহার, দাঁতের গঠন, আগের ডেন্টাল রেকর্ডসের সাথে মিল, নিরামিষ খাদ্যাভ্যাসের প্রমাণ, সব মিলিয়ে মনে হয় এটা হিটলারের। কিন্তু সমস্যা হচ্ছে সব প্রমাণ রাশিয়ার নিয়ন্ত্রণে। প্রমাণের চেইন অফ কাস্টাডিতে বিশাল ফাঁক আছে। কোল্ড ওয়ারের সময় কোনো পশ্চিমা বিজ্ঞানী যাচাই করতে পারেনি। এখনও অ্যাক্সেস সীমিত। আরও টেস্টের অনুরোধ প্রায় বছরের পর বছর আটকে থাকে। আধুনিক টেকনোলজি এই রহস্য পুরোপুরি সমাধান করতে পারে। ডিএনএ সিকোয়েন্সিং হিটলারের জীবিত আত্মীয়দের সাথে মিলিয়ে দেখতে পারে। হিটলারের কিছু আত্মীয় আজও বেঁচে আছেন। জেনেটিক জিনিয়ালজি, যে সায়েন্স বহু বছর পুরনো কোল্ড কেস আর অজানা সৈনিকের পরিচয় শনাক্ত করেছে, সপ্তাহের মধ্যে নিশ্চিত উত্তর দিতে পারে। কিন্তু লাগে সহযোগিতা, স্বচ্ছতা আর অ্যাক্সেস। যতদিন রাশিয়া এই প্রমাণ লক করে রাখবে, ততদিন বিতর্ক চলবে। এখন প্রশ্ন, ইতিহাসবিদরা আসলে কি বিশ্বাস করেন? বেশিরভাগ ইতিহাসবিদ বিশ্বাস করেন হিটলার 1945 সালের 30 এপ্রিল বাংকারে মারা গেছেন। দাঁতের প্রমাণ শক্ত, সাক্ষীদের বর্ণনা মিলে যায়, সাইকোলজিক্যাল প্রোফাইল ঠিক। পালানোর থিওরিগুলো চমকপ্রদ হলেও প্রতিষ্ঠিত গল্প উল্টে দেওয়ার মতো পাকা প্রমাণ তাদের নেই। কিন্তু আমরা কেন প্রায় 80 বছর পরেও এই নিয়ে কথা বলছি? এটা আমাদের মনের এক গভীর জায়গায় আঘাত করে। আমরা মেনে নিতে পারি না যে এত বড় অপরাধী নিজের মৃত্যুর সময় আর পদ্ধতি নিজে বেছে নিয়েছে। কোনো বিচার হয়নি, কোনো জনসমক্ষে জবাবদিহি হয়নি, কোনো কোর্টরুমে প্রমাণ পেশ করা হয়নি। নুরেমবার্গ ট্রায়ালের সাথে তুলনা করুন। সেখানে গোয়েরিং, হেস, স্পিয়ার সবাই বসেছিল কোর্টরুমে। বেঁচে থাকা মানুষজন সাক্ষ্য দিয়েছিল, ডকুমেন্ট পেশ করা হয়েছিল, বিশ্ব দেখেছিল শাস্তি হচ্ছে। হিটলারের ক্ষেত্রে আমরা পেলাম একটা গল্প, সেই সব সাক্ষীদের কাছ থেকে যাদের মিথ্যে বলার প্রতিটি কারণ ছিল, আর ফিজিক্যাল এভিডেন্স একটা সরকারের হাতে যারা শেয়ার করতে চায়নি। স্ট্যালিনের গোপনীয়তাই সবচেয়ে বড় ক্ষতি করেছে। যখন সবচেয়ে শক্তিশালী সরকার দাবি করে হিটলার মৃত কিন্তু প্রমাণ দেখায় না, আর তাদের নেতা নিজে বলে হিটলার পালিয়েছে, তখন বিশ্বাস উবে যায়। এটা শুধু একাডেমিক কৌতূহলের বিষয় না, এটা আজকের দিনেও প্রাসঙ্গিক। যখন শক্তিশালী মানুষ নৃশংসতা চালায়, আমাদের দরকার পরিষ্কার সমাপ্তি। ন্যায় বিচার যেন দৃশ্যমান হয়, ধরে নেওয়ার মতো না। প্রমাণ যেন স্বাধীনভাবে যাচাই করা যায়, সরকারি আর্কাইভে তালাবদ্ধ না থাকে। হিটলারের পালানোর থিওরিগুলো টিকে আছে কারণ তারা একটা গভীর সত্য প্রকাশ করে। আমরা কিভাবে অন্ধকারের সাথে মোকাবিলা করি? আমরা চাই নিশ্চিত সমাপ্তি। আমরা চাই ন্যায় বিচার দৃশ্যমান হয়। আমরা চাই প্রমাণ যে দানবরা নিজেদের শেষ অধ্যায় নিজেরা লিখতে পারে না। আমরা যখন সেটা পাই না, যখন ইতিহাস আমাদের অস্পষ্টতা দেয় ক্লোজারের বদলে, তখন আমাদের ভেতরে কিছু একটা বিদ্রোহ করে। হিটলার চেয়েছিল শেষ পর্যন্ত সে নিজেই তার গল্প লিখুক, কিন্তু আমরা চাই স্পষ্ট প্রমাণ, আমরা চাই স্বচ্ছতা, আমরা চাই ন্যায় বিচার যেন দৃশ্যমান হয়। কারণ অন্ধকার ইতিহাসের পাতায় যখন আমরা ঢিলেঢালা প্রমাণে সন্তুষ্ট থাকি, সরকারি আর্কাইভে তালাবদ্ধ সত্যে বিশ্বাস করি, তখন আমরা তৈরি করি সন্দেহের জমিন। আর সেই সন্দেহকে কাজে লাগানো যায়, ম্যানিপুলেট করা যায়, আরও অন্ধকার কাজে ব্যবহার করা যায়। 80 বছর পরেও আমরা হিটলারের মৃত্যু নিয়ে কথা বলছি কারণ আমরা কখনো পাইনি সেই ক্লোজার যা ন্যায় বিচার দাবি করে। আমরা পেয়েছি একটা গল্প যা ঠিক মনে হয়, প্রমাণ যা অনেকটাই মেলে, দশকের গোপনীয়তা যা বিশ্বাসকে দুর্বল করে দিয়েছে, আর ঠিক যতটুকু ফাঁক যাতে প্রশ্নগুলো বেঁচে থাকে। হিটলারের শেষ অধ্যায় লেখা হয়েছিল সেই বাংকারে, বোড়া শহরের নিচে, নিজের পছন্দের শেষে। 12 বছর স্থায়ী ছিল তার সাম্রাজ্য। যে যুদ্ধ শুরু করেছিল তাতে মৃত্যু হয়েছে কয়েক কোটি মানুষের। শেষে সে মরেছে জেনে সম্পূর্ণ ব্যর্থ। কিন্তু আমরা যে আজও প্রশ্ন করি, প্রমাণ খুঁজি, উত্তর দাবি করি, সেটা দেখায় মানবতার এক বড় সত্য। আমরা অস্বীকার করি অন্ধকার যেন নিঃশব্দে ইতিহাসে মিলিয়ে যায়। আমরা দাবি করি প্রমাণ, দাবি করি সত্য, দাবি করি ন্যায় বিচার যা যাচাই করা যায়। আর এই একগুয়েমি, সুবিধাজনক গল্প ছাড়া প্রমাণ চাওয়া, হয়তো এটাই আসল শেষ অধ্যায়। শেষটা হিটলার যেভাবে চেয়েছিল না, যে শেষে সে নিয়ন্ত্রণ করে তার গল্প, বরং শেষটা আমাদের দরকার। একটা অনুস্বর মারা যে ইতিহাসের সত্যি কোনো দর কষাকষি জানে না,
আর অন্ধকারকে প্রশ্ন না করে বিশ্বাস করতে রাজি নয় পৃথিবী। বন্ধুরা, ইতিহাসের পাতায় এমন হাজারো রহস্য ছড়িয়ে আছে যেগুলোর উত্তর আমরা আজও খুঁজে বেড়াই। হিটলারের মৃত্যু, নাৎসিদের পালানো, যুদ্ধের শীর্ষ অধ্যায়, এসব নিয়েই আমরা সমিনারের নিয়মিত ভিডিও বানাই। আমার চ্যানেল সমিনারে ইতিহাসের এমনই অজানা গল্প, রহস্য আর ডার্ক সিক্রেটস পাবে তুমি। যারা সত্যি জানতে চাও, শুধু গল্প না, ইতিহাসের ওপারে উকি দিতে চাও, তাদের জন্য এই জায়গাটা। তো আজই সমিনার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না হয়, কারণ ইতিহাস থামে না আর আমরা থামতে রাজি নই। আমি সমিনার থেকে বলছি, ইতিহাস কখনো পুরোপুরি মরে না, যতই তাকে মেরে ফেলার চেষ্টা করা হোক না কেন। তাহলে আবার দেখা হবে নতুন আরও গভীর এক রহস্য নিয়ে। ধন্যবাদ।